গল্প ও ভিডিও স্বত্বাধিকার শোনবস ক্রিয়েশনের। বিনা অনুমতিতে অন্যত্র ব্যবহার হলে তা সম্পূর্ণ বেআইনি। The story and video is completely reserved by Shonobs Creation. Any digital copy of this video is totally illegal. নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোনবস ক্রিয়েশন। আমাদের আজকের নিবেদন নবনীতা দাস রয়ের লেখা হঠাৎ বৃষ্টি 3.0। গল্প পাঠে সৌম্যদীপ, অন্যান্য চরিত্রে শ্রেয়া, নবনীতা, শুভ্র, সৌরভ, বর্ণালী, শুভ স্বপ্না, কৃতি, অদ্রিতা, অঞ্জলি, মেঘা, দীপক, সৌভিক, শ্রেয়ার মা ইন্দ্রাণী, রূপা, দেবস্মিতা, ডক্টর সেন, সৌপর্ণ, রিসেপশনিস্ট ত্রিপর্ণা, বর্ণালীর মা সুচিত্রা, মামি ঐন্দ্রিলা, মামা জয়, ওয়েটার প্রীতম, পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন প্রীতম, গল্পের সূত্রধার এবং সমগ্র পরিচালনায় নবনীতা। হঠাৎ বৃষ্টি প্রথম এবং দ্বিতীয় পর্ব আমাদের চ্যানেলে এর আগে সম্প্রচারিত হয়েছে এবং দুটো গল্পকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং শুধুমাত্র আপনাদের অনুরোধে হঠাৎ বৃষ্টি 3.0 আজকে আমাদের চ্যানেলে আসতে চলেছে। আশা রাখছি এই গল্পটিও আপনাদের ভালো লাগবে, তাই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আমাদের চ্যানেলে বহুদিন পর গল্পটি আসছে, তাই খুব বেশি বেশি করে শুনুন নবনীতা দাস রয় লেখা হঠাৎ বৃষ্টি 3.0। শ্রেয়া আর শুভ্র হসপিটাল থেকে বাইরে বেরিয়ে দেখে দীপক দাঁড়িয়ে আছে রাস্তায়। শুভ্রর মায়ের বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। দুপুরে আজ ওনার প্রচণ্ড ঘাম দিয়ে শরীর অস্থির করে। তখন কাজের লোক শুভ্রকে খবর দিলে শুভ্র এসে ওনাকে হসপিটালে ভর্তি করে। সাথে সাথেই ওনার ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ট্রপটি টেস্ট করা হয়। ডাক্তার বলেন ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হার্টে মেজর ব্লকেজ আছে। কিন্তু উনি এর আগে ছেলেকে কিছু জানতেই দেননি, যার জন্যই উনি আজ অজ্ঞান হয়ে যান বেশ খানিকক্ষণের জন্য। শুভ্র, জেঠিমা কেমন আছেন? ভালো না, ডাক্তার কোনো রকমের কোনো আশ্বাস দিতে পারছে না। এখন 24 ঘন্টা হলটার মনিটর হবে, তারপর যদি ডাক্তারের মনে হয় তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টি করবে। দরকার হলে হয়তো পেসমেকার বসাতে হতে পারে। তোমার মায়ের খেয়াল রাখা উচিত ছিল শুভ্র। তুমি সারা দিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমাকে শরীর খারাপের কথা না বললে আমি কিভাবে জানবো বলো তো? এটাই তো তোমার প্রবলেম, তুমি নিজে থেকে কখনো কিছু জানার চেষ্টা করো না। তোমাকে সব কিছু জানাতে হবে, তবে তুমি জানবে। মানে মানে তুমি কি বলতে চাইছো? কি আমি মায়ের খেয়াল রাখতাম না? শ্রেয়া এই কথার কোনো উত্তর দেয় না। দীপক মধ্যস্থতা করবার জন্য বলে, এখন নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ কর। পরিস্থিতি যে কতখানি গুরুতর সেটা নিশ্চয়ই তোরা দুজনেই বুঝতে পারছিস। তোমরা বরং এখন বাড়িতে যাও, রাতে আমি থাকবো। না দাদা, এখানে থাকার দরকার নেই রাতে। মায়ের জন্য অ্যাটেন্ডেন্ট রাখা আছে, যদি অসুবিধা হয় তাহলে ওরাই ফোন করবে। রাতে এখানে কাউকে থাকতে দেয় না ওরা। তাহলে আমি একবার দেখে আসি ওনাকে। দাদা, উনি তো এখন ঘুমোচ্ছেন, আজ দেখা করতে পারবে না। তুমি কাল সকালে যেও। আচ্ছা, তবে চলো বাড়ি ফিরে যাই। দীপক আর শ্রেয়া বাড়ি ফিরে আসে। কিরে, শুভ্রর মা কেমন আছেন? না মা, ভালো না। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরলে এবার তোদের দুজনের বিয়ের ডেটটা ঠিক করতে হবে। মা, এখন এইসব কিছু বলার সিচুয়েশন নেই। ওনার অবস্থা ভালো না। আগে শুভ্রর মা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরুন। ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে নাও, খেতে এসো। কাল আবার অনেক দৌড়ঝাঁপ আছে। কালকে আমি যেতে পারবো না, কাল আমার একটু অফিসে কাজ আছে। তাহলে কাল শ্রেয়ার সঙ্গে আমি যাব। না বৌদি, এই অবস্থায় তোমায় যেতে হবে না। অঞ্জলিটাও এই সময় নেই, ও থাকলে আমার কোনো চিন্তাই থাকতো না। বলে শ্রেয়া নিজের ঘরে ঢুকে যায়।
আমাদের গল্প যেখান থেকে শুরু হয়েছিল, মানে হঠাৎ বৃষ্টির প্রথম পর্ব, সেখান থেকে আজ 2 বছর কেটে গিয়েছে। দীপক আর রূপার বিয়ে হয়ে গেছে 1.5 বছর হলো। অঞ্জলি অফিসের কাজে 12 দিনের জন্য বাইরে গেছে, ফিরতে এখনো বেশ কয়েকদিন দেরি আছে। ঘরে ঢুকে ফোনটা নিয়ে শুভ্রকে কল করে শ্রেয়া। হ্যালো, ফিরেছ? এইমাত্র ফিরলাম। মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে জানো শ্রেয়া। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না একদম। এখন কিছু খেয়ে দে, একটু ঘুমো। গুড নাইট। গুড নাইট। আজ ভোরবেলা থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শ্রেয়ার মা বেশ চিন্তিত মুখে শ্রেয়াকে জিজ্ঞাসা করেন, কিভাবে যাবি বলতো এত বৃষ্টির মধ্যে হসপিটালে? কি করবো বলো, যেতে তো হবেই। শুভ্র একা সব সামলাতে পারবে না। মা, আমার খেতে দিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। আর শোন, এই টিফিন বক্সটা শুভ্রর জন্যে। ও যে কি খাচ্ছে কে জানে। মায়ের মন তো, তাই চিন্তা হয় ছেলেটার জন্যে খুব। এরই মধ্যে অঞ্জলি কল করে শ্রেয়াকে। হ্যালো, কিরে শুভ্রর মা কেমন আছেন? ভালো না রে, একদম ভালো না। তোকে এখন খুব মিস করছি জানিস। তুই থাকলে আমি অনেক ভরসা পাই। সে তো আমি জানি। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফেরা সম্ভব হয়। দেখ। ওকে, বাই। বাই। খাওয়া দাওয়া শেষ করে শ্রেয়া দেখে তখনও অবিরাম ধারায় বৃষ্টি হয়ে চলেছে। শুভ্র কি তৈরি হয়েছে? এই ভেবেই সে ফোন করে শুভ্রকে। শুভ্র, তুমি কি তৈরি হয়েছো? হ্যাঁ, আমি রেডি, রাস্তায় আছি। তুমি চলে এসো হসপিটালে। শ্রেয়া বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। পৌঁছে দেখে শুভ্র রিসেপশনে কথা বলছে। শ্রেয়া ওর পাশে গিয়ে দাঁড়ায়, তাকিয়ে দেখে শুভ্রর মুখে চিন্তার ভাঁজ পড়েছে। কি কি হয়েছে শুভ্র? কি হবে এখন? শ্রেয়া, আমি এখন কি করব? মায়ের অবস্থা খুব ক্রুশিয়াল। কেন, হঠাৎ করে কি হলো? দেখুন, আপনারা তো জানেন যে আপনারা পেশেন্টকে ভালো অবস্থায় ভর্তি করেননি। ওনাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, কিন্তু উনি কোনো রকম চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এইসব কি বলছেন আপনি? একদিনের মধ্যে একটা মানুষ এরকম অসুস্থ কিভাবে হতে পারে? কাল ডক্টর নিশ্চয়ই জানিয়েছিলেন যে ওনার হার্টের অবস্থা ভালো না। আজ ভোরবেলায় আবার একটা সিভিয়ার অ্যাটাক হয়। একবার মাকে দেখা যাবে না? দেখুন, ভেতরে যাওয়ার নিয়ম নেই। ডক্টর স্যার নিচে আসুন, তারপর আপনাদের সাথে কথা বলবেন। শ্রেয়া দেখে শুভ্রর চোখে জল। একদিনের মধ্যেই কত কিছু হয়ে গেল। শুভ্রর মা একদিনের জন্য বুঝতে দেননি ওনার শরীর কতখানি খারাপ। গেল সপ্তাহে শ্রেয়া ওনার সঙ্গে দেখা করে গল্প করে এসেছে, কিন্তু এই মুহূর্তে শুভ্রকে সামলানো দরকার। ও ভেঙে পড়লে যে মুশকিল। শুভ্র, এসো এসো, এখানে বসবে, এসো। মা ঠিক হয়ে যাবেন, দেখো। ভেন্টিলেশন থেকে ফিরে আসতে শুনিনি কখনো কাউকে। মাকেও আমি ফেরাতে পারবো না, তুমি দেখে নিও। মাকেও ফেরাতে পারবো না। শুভ্রর চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে ওর মুঠো করা হাতের ওপর পড়ে। শ্রেয়া ওর পিঠে একটা হাত আলতো করে রাখে। প্রায় আধ ঘন্টা পর ডক্টর সেনের সঙ্গে দেখা হয় তাদের। ডক্টর সেন বলেন, দেখুন, আমি কোনো আশার আলো দেখাবো না। ওনার যে অবস্থা, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি। স্যার আমি বুঝতে পারছি, কিন্তু তো মন থেকে মানতে পারছি না। যে মানুষটা কয়েকদিন আগেও একদম সুস্থ ছিল, সেই আজ ভেন্টিলেশনে।
এটা তো কোনো মতেই ভাবতে পারছি না আমি। নিজের মনকে শক্ত করুন, আমাদের ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে। আচ্ছা, আমরা ওনাকে একবার দেখতে পারি? হ্যাঁ পারেন, কিন্তু কাঁচের দরজার বাইরে থেকে। ওকে স্যার। শুভ, চলো। আইসিইউ এর কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে শ্রেয়া আর শুভ্র মুখ বাড়িয়ে এতদিনের চেনা মানুষটাকে যেন চিনতেই পারে না। এই কাকে দেখছে ওরা? শুভ্র মনে মনে ভাবে, এটা কি সত্যি ওর মা? চলো এখান থেকে। কি করবে বলো এখানে দাঁড়িয়ে থেকে? ভিতরে তো আর ঢুকতে দেবে না। এসব কি হয়ে গেল? এসব কি হয়ে গেল? কেন হয়ে গেল? এসব কেন হয়েছে? কেন? ওরা দুজনে যখন হসপিটাল থেকে বেরোয় তখন বেশ রাত হয়েছে। শুভ্রর এই মুহূর্তে যা অবস্থা, ওকে এখন বাড়িতে একা রাখা যাবে না। তাই শ্রেয়া নিজের বাড়িতে নিয়ে আসার জন্য ওকে রাজি করায়। শুভ্র প্রথমে ইতস্তত করলেও পরে বাড়ি যেতে রাজি হয়। শ্রেয়া নিজের ফোনটা খুলে ক্যাব বুক করে। ওরা যখন বাড়িতে এসে পৌঁছয় তখন মুষলধারায় বৃষ্টি পড়ছে। শ্রেয়া ড্রাইভারকে অনলাইনে টাকাটা দিয়ে ছুটে গিয়ে বাড়ির বেল বাজায়। শুভ্র ওর পিছন পিছন ছোটে। শ্রেয়ার মা দরজা খুলে দেখে ওরা একেবারে ভিজে গেছে। আরে শুভ্র তো পুরো ভিজে গেছে, ভেতরে এসো তাড়াতাড়ি। বলে একটা টাওয়াল দিয়ে শুভ্রর মাথাটা ভালো করে মুছিয়ে দেন। শুভ্রর চোখ ফেটে জল বেরিয়ে আসে। মাও আমাকে এরকম করে সব করে দিত, আর মা করবে না মা। শুভ্র প্লিজ, তুমি এরকম করো না, নিজেকে সামলাও। বলে ব্যাগটা টেবিলের ওপর রাখে সে। আরে শ্রেয়া, তোমার ব্যাগের সঙ্গে ওটা কি আটকে আছে? শ্রেয়া এতক্ষণে লক্ষ্য করে ওর ব্যাগের পিছনের চেনের সঙ্গে একটা ওয়ালেট ঝুলে আছে। আরে এটা কার ওয়ালেট? কোথা থেকে এলো? শ্রেয়া ওয়ালেটটা খুলে দেখে সেখানে একটা ফোন, কিছু টাকা, কার্ড আর একটা বাচ্চা মেয়ের ফটো রয়েছে। এটা এলো কি করে তোমার কাছে? বুঝতে পারছি না। আচ্ছা, আমরা যে গাড়িটায় এলাম সেখান থেকে আটকে যায়নি তো? সেটা হতে পারে। রাখ তো এখন এসব, তোরা দুজনেই ক্লান্ত, যা মুখ হাত পা ধরে রেস্ট নেই। শুভ্র ওঠো বাবা, ওঠো ওঠো। শুভ্র তুমি যাও, দেখি এটা কার ওয়ালেট। জানি না এটা কার, হারিয়ে ফেলে না কত অসুবিধা হচ্ছে। শুভ্র তুমি আমার সঙ্গে উপরে এসো। বলে রূপা শুভ্রকে গেস্ট রুমে নিয়ে যায়। তুমি চেঞ্জ করে নাও, আমি তোমার দীপকদার একটা টি শার্ট আর প্যান্ট বার করে রেখে দিয়েছি ওয়াশরুমে। যাও ফ্রেশ হয়ে নিচে এসো, তারপর খেয়ে দিয়ে একটা ঘুম দাও, যা ধকল যাচ্ছে তোমার উপর। রূপা, মায়ের এই অবস্থাটা আমি কোনো মতে মেনে নিতে পারছি না, জানো, কোনো মতে মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছি শুভ্র। কুড়িয়ে পাওয়া ফোনটাকে আনলক করে শ্রেয়া দেখে ওয়ালপেপারে একটা বাচ্চা মেয়ে আর একটি মহিলার ফটো। মহিলাটির মুখ খুব চেনা লাগে শ্রেয়ার। নিজের নাম্বারটা ওই ফোন থেকে ডায়াল করে নাম্বারটা নিজের ফোনে নিয়ে নেয় ও। তারপর কুড়িয়ে পাওয়া ফোনটা থেকে ম্যাক্সিমাম ডায়াল নাম্বারটায় ফোন করে। এই নাম্বারটা মা বলে সেভ করা। বেশ খানিকক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে একজন বলে, হ্যাঁ বলো বর্ণালী। আমি বর্ণালী না, আসলে এই ফোনটা আমি পেয়েছি। ফোনটা কার, তার বাড়ি কোথায়?
তুমি কে বলছো মা? আমি ওর মা। আমি শ্রেয়া বলছি। এই ফোন আর ওয়ালেটটা ফেরত দেব। একটু অ্যাড্রেসটা বলবেন প্লিজ। ভদ্রমহিলা ঠিকানা বলে দেন। আচ্ছা, কখন উনি বাড়িতে থাকবেন বলতে পারবেন? সেই হিসেবে তাহলে আমি ফোনটা ফেরত দিতে যেতাম। সে তো আমি জানি না মা। আমি কাল সকাল সকাল ওর বাড়িতে চলে যাব, তারপর তোমায় জানাচ্ছি। আসলে আমি বুড়ো মানুষ তো, যেতে সময় লাগবে। ঠিক আছে কাকিমা, আপনি জানাবেন আমাকে। স্যার, মায়ের অবস্থার কোনো ইমপ্রুভমেন্ট হলো? সরি, আমি কোনো মিথ্যে আশ্বাস দেব না। ওনার কন্ডিশন ক্রমশই ডিটোরিয়েট করছে, কিন্তু আমরা ডাক্তার, তাই উই উইল ফাইট টিল দি এন্ড। ডক্টর সেন চলে গেলে শুভ্র বেশ খানিকক্ষণ কাঁচের জানালা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে থাকে। ওর মায়ের চারপাশে কত রকমের মেশিন। মা আর কোনোদিন কথা বলবে না শ্রেয়া, আমি জানি কোনোদিন কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। আমি আছি শুভ্র, সব সময় আছি। শ্রেয়া কিছু ওষুধ কিনতে বাইরে গিয়েছিল। ঠিক এমন সময় বর্ণালীর ফোনটা বেজে ওঠে। ফোনটা বার করে শ্রেয়া দেখে বর্ণালীর মা ফোন করছে। হ্যাঁ কাকিমা, বলুন। হ্যালো, আমি বর্ণালী বলছি। আপনি শ্রেয়া তো? হ্যাঁ হ্যাঁ, আমি শ্রেয়া বলছি। বলছিলাম আপনি কোথায় থাকেন একটু বলুন না, আমি তাহলে আপনার কাছ থেকে ফোনটা নিয়ে আসব। আসলে আমি হসপিটালে আছি তো, আমার একজন পরিচিত হসপিটালে অ্যাডমিটেড আছেন। আমার ফিরতে রাত হবে, বাড়িতে আমায় পাবেন না। আপনি বলুন আপনি কখন থাকবেন, আমি আপনাকে ফোনটা দিয়ে আসছি। আপনার বাড়ি থেকে হসপিটাল খুব বেশি দূরে নয়। তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি তবে দুপুরের দিকে আসুন। আচ্ছা ঠিক আছে। দুপুরে ওরা দুজন হাসপাতালের সামনে একটা দোকানে লাঞ্চ করে রোজ। খেতে খেতে শুভ্র বলে, আজ আমি বাড়ি যাই, বুঝলে? এভাবে তোমার বাড়িতে থাকাটা আমার মানায় না। কি দেখা যাবে, এখন চলো একজনের বাড়ি। কার বাড়িতে? ওই যে কাল যার ওয়ালেটটা আমি পেয়েছিলাম। না শ্রেয়া, আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি বরং হসপিটালে বসি। তুমি যাও। না, আমি তোমাকে ছেড়ে যাব না। সবসময় মন মরা হয়ে থেকো না তো, এটাতে তোমারই ক্ষতি। চলো, অন্য কিছু ভাবলে তোমার মনটাও শান্তি পাবে। শুভ্র আর কথা না বাড়িয়ে শ্রেয়ার সঙ্গে বর্ণালীর বাড়ির উদ্দেশ্যে যায়। বাড়ি খুঁজে পেতে খুব একটা সমস্যা হয় না ওদের। কলিং বেল বাজাতেই একটা বাচ্চা মেয়ে এসে দরজা খোলে। এটা কি বর্ণালী বলে কারো বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমরা কে? আমরা ফোন আর ওয়ালেটটা দিতে এসেছি, কালকে হারিয়ে গিয়েছিল। এসো এসো, ভেতরে এসো। বাচ্চাটা রীতিমতো শ্রেয়া আর শুভ্রর হাত ধরে ভেতরে নিয়ে আসে। মা, ও মা, দেখো একটা আঙ্কেল আর একটা আন্টি এসছে তোমার ফোনটা নিয়ে। বর্ণালী ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে। শ্রেয়া বর্ণালীকে দেখে একটু চমকে যায়। অন্যদিকে বর্ণালীও বেশ অবাক হয়। বর্ণালী, তুই 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 শ্রেয়া তো? আমি তো ভাবতেই পারছি না তোর সঙ্গে আমার হঠাৎ করে এইভাবে দেখা হবে। তোর ফোনের ওয়ালপেপারে তোকে দেখে একটু চেনা লেগেছিল, কিন্তু তখন ততটা বুঝিনি। আসলে আসলে অনেক পাল্টে গিয়েছিস তুই।
তো বল, হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি? হঠাৎ করে কলেজে আসা বন্ধ করে দিলি কেন? কাউকে কিচ্ছু বলিসনি, কেউ কোনো খবরও দিতে পারেনি। বর্ণালী একটা দীর্ঘশ্বাস ফেলে। সে অনেক কথা আছে রে, বলতে পারিস ওটাই জীবনের বিশাল একটা ভুল ছিল আমার। যাকে ছাড় সেসব, আগে ভেতরে আয়, বস। দেখেছো কাণ্ড, আমিও না। বস বস। বাই দ্য ওয়ে, উনি কে? ওনাকে ঠিক ও শুভ্র, আমার ফিয়ন্সে। আর শুভ্র ও বর্ণালী, আমরা কলেজে একসাথেই পড়তাম। তা তোর হাজব্যান্ড কোথায়? ও আমাদের সাথে থাকে না, অন্য কাউকে বিয়ে করেছে। এই কথাটা যেন আবহাওয়াটাকে হঠাৎ করে গুমোট করে তোলে। বেশ খানিকক্ষণ সবাই নীরব। নীরবতা ভেঙে বর্ণালী বলে, তোরা চা খাবি তো? হ্যাঁ, তা খেতে পারি। বাচ্চাটা ওদের দুজনকে ঘরের কোনায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিল। বর্ণালী চা করতে উঠে গেলে শ্রেয়া হাতের ইশারায় ডাকে ওকে। মেয়েটা এক দৌড়ে ছুটে আসে ওর কাছে। শ্রেয়া জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম কৃতি সামন্ত। আমি জেনেক্স পাবলিক স্কুলে ক্লাস 4-এ পড়ি। বাবা, তুমি তো একেবারে তোমার সম্বন্ধে সব বলে দিলে। হ্যাঁ, সবাই প্রথমে একই কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তাই আমি একবারেই বলে দিলাম। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। সবাই তাই বলে। আচ্ছা, তোমরা বুঝি মায়ের বন্ধু হও? তোমার মা আর আমি একই কলেজে পড়তাম। তাহলে আমি তোমাকে মাসিমণি বলে ডাকবো। তোমাকে যদি আমি মাসিমণি বলে ডাকি, তুমি কিছু মনে করবে না তো? তোমার মতো এত মিষ্টি মেয়ের উপরে কেউ রাগ করে থাকতে পারে? কি কৃতি, ভাব জমিয়ে ফেলেছো তো আন্টির সাথে? আন্টি না, মাসিমণি। বর্ণালী চা নিয়ে ঢুকে কাপ প্লেটটা দুজনের হাতে দেয়। আপনার মেয়ে কিন্তু খুব মিষ্টি আর ভীষণ মিশুকে। বর্ণালী মুচকি হেসে আরেকটা চেয়ারে বসে। জানি তো, স্কুলের ক্লাস টিচার সব সময় বলে কৃতি ইজ আ ভেরি টকেটিভ গার্ল। নিজ্জাটা ধরুন। আমি ক্লাসে কথা বললে কি করে ফার্স্ট হই? তুমি ক্লাসে ফার্স্ট হও? তাহলে তো তুমি খুব ভালো মেয়ে। দেখো না, মা মিচি মিচি কমপ্লেন করে। বর্ণালী, তুই কিন্তু এত ভালো ছিলি না পড়াশোনায়। তোর ছবিটা ফোনের ওয়ালপেপারে দেখে একটু চেনা মনে হয়েছিল, তবে তোর নামটা আন্টির মুখে কাল রাতে শুনে তেমন কিছু মনে হয়নি। আসলে একই নামে তো কত মানুষ হয়। তুই কিন্তু আগের থেকে অনেক পাল্টে গিয়েছিস, জানিস? সত্যি, তোর সাথে এভাবে দেখা হবে সেটা কখনো ভাবিনি রে। এবার তুই বল, তুইও এইভাবে কলেজ থেকে গায়েব হয়ে গিয়েছিলি কেন? কৃতি বাবু, তুমি পাশের ঘরে গিয়ে পড়তে বসো। আমি এখন একটু এনাদের সাথে কথা বলিনি, কেমন? যাও। এক্ষুনি যাচ্ছি মা। বলে এক দৌড়ে পাশের ঘরে চলে যায় কৃতি। ওরা বুঝতে পারে বর্ণালী মেয়ের সামনে এই বিষয়ে কথা বলতে চায় না। সে অনেক কথা রে, ছোট বয়সের ভুল যাকে বলে। এই ভুলের জন্য আমার আর আমার মেয়ের পুরো পুরো জীবনটাই নষ্ট হলো আর কি। কলেজে পড়ার আগে থেকে একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো। ছেলেটার নাম ছিল সুদীপ। ও আমাদের পাশের বাড়ির মানে উল্টো দিকে থাকতো। ও কোন একটা দোকানে কাজ করতো। পড়াশুনো বেশি করেনি, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল জানিস।
আর ওই রূপেই আমি মজে গেলাম। আমরা মাঝে মাঝে দেখা করতাম কলেজে, টিউশন যাওয়ার নাম করে এখানে ওখানে ঘুরতে যেতাম। ও তাই তাই তুই মাঝে মধ্যে কলেজ কামাই করতিস। আর একদিন আমার বাড়ি থেকে সব কিছু জানতে পেরে যায়। বাড়িতে সবাই খুব রাগারাগি করে। আমি সুদীপকে পুরো ব্যাপারটা জানাই। ও তখন আমায় বলে যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। বিশ্বাস কর শ্রেয়া, আমি প্রথমটাই একেবারে রাজি হইনি, কিন্তু আমার খুব ভয় করছিল। আর তাছাড়া আমার বাড়ি থেকে যদি অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দেয়, তাই একদিন আমরা প্ল্যান করে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করি। ভেবেছিলাম আমাদের বাড়িতে সব কিছু মেনে নেবে, কিন্তু না, আমরা ততটাই ভুল ছিলাম। আমার বা সুদীপ কারোর বাড়ি থেকে এই বিয়েটা মেনে নেয়নি। বাধ্য হয়ে আমরা দুজন একটা ছোট বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করি। কলেজ যাওয়া বন্ধ হয়ে যায়, তাই পড়াশোনাটাও শেষ করতে পারলাম না। তোর মনে আছে আমি খুব ভালো সেলাই করতে পারতাম, তো তাই ঘরে টেলারিংয়ের ব্যবসা শুরু করলাম। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সুদীপের আসল রূপ প্রকাশ পেতে শুরু করলো। কোনো নেশা করতে বাকি ছিল না ওর। তারপর কৃতি হলো। মেয়ে হয়েছে বলে ওর বদমাইশি যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। একদিন নেশার ঘরে আমাকে আর মেয়েকে বাড়ি থেকে বার করে দিল, জানিস। আমি তখন কি আর করি, বাবা মায়ের কাছে ফেরত এলাম। ওনারাই বা কি করবেন, আমাকে আর কৃতিকে থাকতে দিলেন। পড়াশোনা তো করিনি, তাই চাকরির চেষ্টাও করলাম না। টেলারিংয়ের কাজটাই ভালো করে শিখলাম। আস্তে আস্তে নিজের ছোট্ট একটা দোকান করলাম। কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ, সবসময় বাবা মারা গেলেন। তার কিছুদিন পরে দাদা বৌদি বলল ওদের সংসারে আমার থাকা চলবে না, তাই কৃতিকে নিয়ে ভাড়া বাড়িতে উঠে এলাম। এখন আমরা আমি ভালোই আছি, ব্যবসা ভালোই চলছে। আর সুদীপ? জানি না, কোনো খবর নেই তার। এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য, কৃতিকে মানুষের মতো মানুষ করা। ও যেন অ্যাটলিস্ট আমার মতো ভুল না করে। রীতি খুব ভালো মেয়ে, ওকে নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আশীর্বাদ করুন ওর কপালটা যেন আমার মতো খারাপ না হয়। একদম, এত মিষ্টি একটা বাচ্চা। ও বাবা, অনেকটা দেরি হয়ে গেল, চলো এবার ওঠা যাক। ডাক্তারের সঙ্গে আবার কথা বলতে হবে হসপিটালে। হসপিটাল কেন? আসলে আমার মা অসুস্থ, তাই সমস্ত ছোটাছুটি আমাকে আর শ্রেয়াকেই করতে হচ্ছে। ওহো, সত্যি এটা তো খুব খারাপ খবর। তোকে ফোন করে বললাম না, উনি আমার হবু শাশুড়ি মা, খুব ভালো মানুষ জানিস। হঠাৎ করে কি যে হলো। চিন্তা করিস না। বলছিলাম যে যদি কোনো রকমের কোনো সাহায্য করতে পারি আমি, তাহলে যেন অবশ্যই বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। বাই দ্য ওয়ে, তোর এক কাজিন ছিল না শ্রেয়া, কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, অঞ্জলি। হ্যাঁ, ও অফিসের কাছে বাইরে গেছে, ফিরবে কয়েকদিনের মধ্যে ফিরবে। আচ্ছা, আমরা তবে এখন উঠি, হ্যাঁ, আবার আসবো। আচ্ছা আচ্ছা, তবে
সত্যি রে, এভাবে তোর সঙ্গে যোগাযোগ হবে কোনো দিন ভাবিনি। নিশ্চয়ই নিশ্চয়ই ভগবানের বিশেষ কোনো উদ্দেশ্য আছে জানিস। অঞ্জলিকে বলবি কিন্তু আমার কথা, কেমন? নিশ্চয়ই বলবো। তুই মেয়েকে নিয়ে কিন্তু যাবি একদিন আমাদের বাড়িতে। অবশ্যই যাব। আচ্ছা দাঁড়া 1 মিনিট। কৃতি, কৃতি, মাসিমণিরা চলে যাচ্ছে কিন্তু, বাইরে এসো। কৃতি এক ছুটে বাইরে বেরিয়ে আসে। মাসিমণি, তোমরা আবার কবে আসবে? আসবো বাবু, খুব তাড়াতাড়ি আসবো। তুমি কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করবে। আঙ্কেল, আমি মন দিয়ে পড়াশোনা করি। আমাকে মায়ের পাশে দাঁড়াতে হবে না? আমি পড়াশোনা করে অনেক বড় হব। নিশ্চয়ই হবে। এর 4 দিন পরের ঘটনা। হসপিটাল থেকে ফোন আসে শুভ্রর কাছে। শুভ্রর মা আর ইহজগতে নেই। এই কথা যে কোনোদিন শুনতে হবে তা শুভ্র জানতই, এবং তার জন্য নিজের মনকে সে প্রস্তুত করেই রেখেছিল। কিন্তু সত্যি যখন খবরটা পায়, তখন আর নিজেকে সামলে রাখতে পারে না সে। চলে গেল, চলে গেল শ্রেয়া। কে কে করে রেখে চলে গেছে। আমি একা হয়ে গেলাম। আমি একা হয়ে গেলাম শ্রেয়া, একা হয়ে গেলাম। তুমি একা নও শুভ্র, আমি তো আছি তোমার সঙ্গে। তুমি তুমি চিন্তা করো না প্লিজ। শ্রেয়া শুভ্রর কাঁধে একটা হাত রাখে। শ্রাদ্ধশান্তি মিটে গেলে এক এক করে শুভ্রর বাড়ি থেকে সমস্ত আত্মীয় স্বজন বিদায় নেয়। শুভ্র, তোমায় একটা কথা বলি। হ্যাঁ বলো। শুভ্র, এখন তো আর কাকিমা নেই। তুমি বাড়িতে সম্পূর্ণ একা থাকবে। এটা আমার ভালো লাগছে না গো। কিন্তু কি করব বলো, মা তো আর আমার কথা ভাবলো না। শুভ্র, যখন যার চলে যাওয়ার সে তো চলে যাবেই। আমি বরং জেঠিমার সঙ্গে কথা বলি, শ্রেয়া আর তোমার রেজিস্ট্রি ম্যারেজটা করে নাও। পরে সময় বুঝে আমরা না হয় একটা বড় গেট টুগেদার করব। তাহলে শ্রেয়াও এ বাড়িতে থাকতে পারবে তোমার সঙ্গে, কেউ কিছু বলতে পারবে না। আসলে এই মুহূর্তে আমি বিয়ের কথা ভাবছি না, আর ভাবার পরিস্থিতিতেও নেই। মা হঠাৎ করে এভাবে চলে যাবে, তার আভাস তো আর আগে পাইনি। আর তাছাড়া শ্রেয়া কি এইভাবে বিয়ে করতে রাজি হবে জানি না। অঞ্জলি কিছু বলে না, চুপ করে থাকে। পরিস্থিতি হঠাৎ করেই কেমন যেন বদলে গেছে। কোনটা যে ঠিক আর কোনটা নয়, সেটাই এখন বোঝা দুষ্কর। মাসিমণি, তুমি কেমন আছো? ভালো আছি। আর তুমি আর তোমার মা কেমন আছো? মা ভালো আছে। মাসিমণি, আমার হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়েছে। আমি এইবারও ফার্স্ট হয়েছি। বাহ, খুব ভালো। আমি খুব খুশি হয়েছি। তোমরা আবার কবে আসবে মাসিমণি? আসবো, যেদিন যাব ফোন করে যাব। হ্যাঁ, মাকে বলো। কৃতির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তাই সে তার মাসিমণিকে ফোন করেছিল। মেয়েটার কথাগুলো শুনে আর মুখটা দেখে কেমন যেন মায়া হয়। এত মিষ্টি একটা বাচ্চা, কিন্তু কপালটা কি খারাপ। এসব কিছুই ঘরে বসে বসে ভাবছিল শ্রেয়া। হঠাৎই দরজায় আওয়াজ হয়।
পেছনে তাকিয়ে দেখে অঞ্জলি ঘরে ঢুকেছে। কিরে, বসে আছিস চুপ করে? ওই কৃতি ফোন করেছিল, তাই ভাবছিলাম। বর্ণালীর মেয়ে? হ্যাঁ, চল চল একদিন ওদের বাড়িতে যাই। সত্যি বর্ণালীর কথা শুনে খুব খারাপ লাগলো রে। মানুষের জীবনের একটা সিদ্ধান্ত তার জীবনকে পুরো অন্য খাতে ভরিয়ে দেয়। হ্যাঁ, তখন ওর অল্প বয়স, দেখতে সুন্দর, স্বপ্নের ডানায় গা ভাসিয়ে দিয়েছিল একেবারে। কিন্তু অঞ্জলি, তুই বল, মানুষ কি করে পারে বলতো বিশ্বাস ভাঙতে কারো? আমি বর্ণালীর কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু সুদীপ মানে ওর স্বামী নিজের সন্তানের সঙ্গে কিভাবে সম্পর্ক ছিন্ন করতে পারে? তুই বাচ্চাটাকে দেখলে বুঝবি, যেমন ভালো পড়াশোনা তেমনই ভালো ব্যবহার। আচ্ছা, যাব একদিন। এবার যেটা বলতে এসেছিলাম সেটা মন দিয়ে শোন। দেখ, শুভ্রর জন্য আমাদের সবারই খুব চিন্তা হয়। এতদিন ওর মা ছিল, কিন্তু এই ঘটনার পর ও একেবারে ভেঙে পড়েছে। সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। আমি জেঠিমাকে বলি তোদের রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে দিতে, তাহলে তো তুই ওর বাড়িতে গিয়ে থাকতে পারবি, দেখাশোনা করতে পারবি। পরে না হয় দিনক্ষণ দেখে একটা বড় পার্টি দেওয়া হবে। বিয়ে, দেখ, আমি ঠিক এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত নই। আর এইভাবে বিয়ে করা যায় নাকি? প্রস্তুত নয় তো প্রস্তুত হও। সবসময় নিজের কথা ভাবলে চলে না রে। একবার অন্য দিকটা, শুভ্রর কথাটা ভেবে দেখ। ওর কিভাবে দিনগুলো কাটছে বলতো? শ্রেয়া চুপ করে থাকে। ভালো করে ভেবে দেখ, তারপর শুভ্রর সাথে কথা বল। দরকার পড়লে আমি বাড়িতে কথা বলবো তোর জন্য। বলে অঞ্জলি ঘর থেকে বেরিয়ে যায়। শ্রেয়া উঠে ওর প্রিয় ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। শুভ্রর কথা ভাবে, কি করে ছেলেটা, কি খায় সারাদিনে, একা একা সময় কাটায় কিভাবে। কিন্তু কি করবে শ্রেয়া? নিজের মুখে বাড়িতে ওর বিয়ের কথা বলতেও পারবে না। আর তাছাড়া ও নিজেও কি প্রস্তুত আছে বিয়ে করবার জন্য? কি যেন বলবে বলছিলে শ্রেয়া? কি অবস্থা করেছো চেহারা! তুমি কি নিজের খেয়াল রাখতেও ভুলে গেছো? এভাবে কি করে চলবে? ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। বাড়িতে ঢুকলেই যেন বাড়িটা আমাকে গিলে খেতে আসে। শ্রেয়া একটা হাত রাখে শুভ্রর কাঁধে। ওয়েটার এসে জিজ্ঞাসা করে, স্যার, ম্যাম, ডু ইউ ওয়ান্ট টু রিপিট দ্য ড্রিঙ্ক? নো থ্যাংক ইউ, প্লিজ বিলটা নিয়ে আসুন। শুভ্র, সেদিন অঞ্জলি বলছিল আমাদের রেজিস্ট্রি করে নেওয়া উচিত। হ্যাঁ, অঞ্জলির সঙ্গে কথা হয়েছে আমার, কিন্তু শুধুমাত্র অঞ্জলি বলেছে বলেই তুমি বলছো? না শুভ্র, শুধু অঞ্জলি বলেছে বলে নয়, আমার সত্যিই তোমার জন্য খুব চিন্তা হয়। সেটা কি তুমি বুঝতে পারো না? কিন্তু কিন্তু বাবা মাকে আমি কি বলবো? তুমি তো জানো আমি কোনো দিন মুখ ফুটে কিচ্ছু চাইনি। তুমি কি বোঝো না তোমার জন্য আমার কতখানি চিন্তা হয়? আই এম সরি শ্রেয়া, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আসলে মায়ের এইভাবে চলে যাওয়াটা আমি এখনো মেনে নিতে পারিনি। ঠিক আছে, আমি এই ব্যাপারে অঞ্জলির সঙ্গে কথা বলে দেখছি। খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। শ্রেয়ার মা ঘরে বসে বসে টিভিতে মেগা সিরিয়াল দেখছিল। অঞ্জলি পেছন থেকে এসে গলা জড়িয়ে ধরে জেঠিমা। দাদার সাথে ওইভাবে ফোনে কথা বলে আমাদের কাজটা অনেক ইজি করে দিয়েছে। কিরে, হঠাৎ এত আদর? কি চাই বল? বারে, আমি বুঝি তোমার কাছে শুধু কিছু চাইতেই আসি?
না মা, তা নয়, কিন্তু এত আদর, তাই। উফ, বন্ধ করো তো তোমার এই টিভি সিরিয়াল। ও, আজ তুমি আছো, তাই? তাহলে আমার সারা দিন কিভাবে কাটে বল? কেন, এখন তো বৌদি আছে। সে তো আছেই, কিন্তু আমি তার সাথে কতই বা কথা বলবো বলতো? আর তাছাড়া রূপার শরীরটাও তো ভালো নেই। ও জেঠিমা, তুমি শুধু ছেলের বউয়ের কথাই ভাবছো, দেখো কোথায় জামাইয়ের কথা ভাবছো না তো। তার জীবনে যে কত বড় বিপর্যয় ঘটে গেল সেটা বলো। আগে শুভ্র জামাই হোক, কিন্তু ওর জন্যে চিন্তা হয় না, এ কথা তোকে কে বললো? হ্যাঁ গো জেঠিমা, আমি ওই ব্যাপারেই কথা বলতে এসেছি। শুভ্র আর শ্রেয়ার রেজিস্ট্রিটা করে দিলে হয় না? তারপর না হয় সোশ্যাল ম্যারেজ হবে। রেজিস্ট্রি? এটা তো ভেবে দেখিনি। জেঠিমা, শুভ্র একা একা থাকে, এভাবে থাকতে থাকতে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। তাই এটাই একমাত্র সলিউশন। আচ্ছা দেখি, সবার সাথে কথা বলি। অঞ্জলির দেওয়া শুভ্র আর শ্রেয়ার বিয়ের প্রস্তাবে কেউ অরাজি হয়নি, বরং সবাই এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। তাই সবার সম্মতি নিয়ে একটা ভালো দিন দেখে ওদের রেজিস্ট্রির দিন নির্ধারণ করা হয়। 25-30 জনের মতন একান্ত নিজের ব্যক্তিগত আত্মীয় স্বজন, তাদের নিয়ে আজকের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এসেছে বর্ণালী আর কৃতিও। শুভ্র আঙ্কেল, মা যে বলল আজকে তোমার বিয়ে, কিন্তু তোমাকে বা মাসিমণিকে কাউকেই তো বর বউয়ের মতো লাগছে না। তোমরা সাজনি কেন? তোমাদের মাথায় টোপর কোথায়? শুভ্র বেশ খানিকক্ষণ ভেবে নিয়ে উত্তর দেয়, কি করব বলো, তোমার মাসিমণি যে একদম সাজগোজ করতে পছন্দ করে না। অবশ্য তোমার মাসিমণিকে সাজলে একদম পেতনির মতো লাগে। কৃতি মুখ ফুলিয়ে বলে, মোটেও না, আমার মাসিমণি খুব সুন্দর দেখতে। বর্ণালী এরই মধ্যে সেখানে এসে দাঁড়িয়েছে। কি বলছে কি ও? বকবক করে মাথাটা খারাপ করে দিচ্ছে তো, হ্যাঁ? না না, একদমই নয়, ও খুব মিষ্টি মেয়ে, আমার তোকে খুব ভালো লাগে। তোমাদের আশীর্বাদে আমার মেয়েটা যেন একটু ভালো হয়। মা, আমি তো ভালোই, আর কত ভালো হব। বর্ণালী হেসে ওর গালটা টিপে দিয়ে বলে, মাসিমণির মতো ভালো হতে হবে, অনেক পড়াশুনো করে ভালো চাকরি করতে হবে, তবে তো। আই প্রমিস ইউ মা, আমি পড়াশোনা করে মাসিমণির মতো অনেক বড় চাকরি করব। এসো শুভ্র, চলে এসো, সবাই রেডি। এবার সারা জীবনের জন্য শ্রেয়ার কারাগারে বন্দী হও। এসো এসো এসো। রেজিস্ট্রি করে দুজনের মালা বদল আর সিঁদুর দান হয়। খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে সবাই বিদায় নেয় নবদম্পতিকে আশীর্বাদ করে। তাহলে শ্রেয়া, শুভ্র, আজ থেকে তোমাদের নতুন জীবনের শুরু। এরপর থেকে সব কিছুতে একসঙ্গে থাকবে। থাকবে না মানে? সব সময় থাকবে, না হলে কিন্তু শুভ্র আমাকে সহ্য করতে হবে। পারবে তো? রক্ষে করো বাবা, তোমাকে সামলানো আমার কম্য নয়, আর দুজনকে সামলাতে পারি এমন রাজা উজিরও আমি নই। এই, তোরা সবাই এখন এখান থেকে যা তো। তোমরা দুজনে এসে খেয়ে নাও। তোমরা তো এবার যাবে। জেঠিমা, তুমি কেমন মা গো? এভাবে তোমার মেয়েকে তাড়িয়ে দিচ্ছ, তোমার খারাপ লাগছে না? দেখ, এটাই তো চিরাচরিত নিয়ম, খারাপ কেন লাগবে না? কিন্তু শ্রেয়াকে তো চলে যেতেই হবে। মা তাড়াতাড়ি করো, বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে। সে কি, এই জানুয়ারি মাসে বৃষ্টি?
শুভ্র পাশে বসে থাকা শ্রেয়ার কানে ফিসফিস করে বলে, এই শ্রেয়া, তোমার মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল, সেদিন জানুয়ারি মাস, সেদিনও হঠাৎ করেই এরকম বৃষ্টি হয়েছিল। খুব মনে আছে, আমি তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসে লাফিয়ে উঠে পড়েছিলাম আর তোমার সব কাগজপত্র ফেলে দিয়েছিলাম জলে। সেদিন ছিল আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। প্রত্যেক বছর আমরা 3 জন বাইরে খেতে যেতাম। সেই বছরেই প্রথমবার বাবা আমাদের সঙ্গে ছিল না, রাজমাও নেই। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্র। শুভ্র প্লিজ, আমি বুঝতে পারছি, কিন্তু এখন এইভাবে মন খারাপ করো না। অঞ্জলি হঠাৎই ওদের পিছনে এসে দাঁড়ায়। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু এখনই সব কথা সেরে ফেললে পরের জন্য কি রাখবে? কিছু তো ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখো। সমস্ত নিয়ম কানুন আচার আয়োজন শেষ করে শুভ্র শ্রেয়াকে বিদায় জানায় ওদের পরিবার। দরজা খুলে শুভ্র শ্রেয়াকে ঘরে আসতে বলে। দেখো, আমি অনেক চেষ্টা করে ঘরদোর গুছিয়েছি। এবার তুমি তোমার মতো যেভাবে পারো ঘরদোর সাজিয়ে নাও। আজ থেকে সব কিছু তোমার। শ্রেয়া শুভ্রর মুখের উপর হাত রেখে বলে, না, আমাদের আজ থেকে আমাদের নতুন জীবনের শুরু। কিন্তু দেখো, বাইরে কি বৃষ্টি পড়ছে। এই শীতের বৃষ্টি কি বিরক্তিকর, তাই না? শীতকালে আকাশ হবে মেঘমুক্ত, তা না বৃষ্টি। ও, একদম ভুলে গিয়েছি। এই শ্রেয়া, এসো, এদিকে তোমাকে একটা জিনিস দেখাই। বলে শ্রেয়ার হাত ধরে ভেতরে নিয়ে আসে। কিন্তু কেন? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো না, দেয়ারস আ সারপ্রাইজ ফর ইউ। শ্রেয়া চোখ বন্ধ করে। শুভ্র ড্রয়ার থেকে একটা বাক্স বের করে শ্রেয়ার হাতের উপর রাখে। শ্রেয়া চোখ খুলে বাক্সটাতে দেখে ওর মধ্যে একটা নেকলেস চিকচিক করছে। ওয়াও, ইটস বিউটিফুল, খুব সুন্দর হয়েছে। এটা আমার তরফ থেকে তোমার জন্য। আর মায়ের গয়নাগাটি যা আছে সব আলমারিতে, তুমি ধীরে সুস্থে সব দেখে নিও। মা থাকলে অবশ্য সবই তোমায় নিজেই দিত। তোমার জন্য একটা গিফট আছে। শ্রেয়া নিজের পার্স খুলে একটা আংটির বাক্স বার করে শুভ্রর আঙুলে পরিয়ে দেয়। আমি তোমায় পেয়েছি, আর কিচ্ছু চাই না। শ্রেয়া, আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো না হলেও আশা রাখি আমাদের ভবিষ্যৎ জীবনে আর কোনো সমস্যা হবে না। সমস্যা হলেও আমরা সেই সমস্যাকে কোনো গুরুত্বই দেব না, দড়ি মেরে উড়িয়ে দেব। এরই মধ্যে শ্রেয়ার ফোনটা বেজে ওঠে। আরে, এই সময় বর্ণালী ফোন করছে। দেখো, তোমার নতুন জীবনের জন্য কংগ্রাচুলেশন জানাচ্ছে হয়তো। শ্রেয়া ফোনটা রিসিভ করে, কিন্তু বর্ণালী নয়, কৃতি। কৃতি কথা বলতে পারছে না, ও কাঁদছে। কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে কৃতি? মাসিমণি, আমি হসপিটালে। হাসপাতালে? কেন? কি হয়েছে? মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে মাসিমণি। অ্যাক্সিডেন্ট? তুমি কোথায় আছো? তোমার সঙ্গে কে আছে? আমার সাথে দিদা আর মামা আছে। আমরা এসচেলো হসপিটালে আছি। আচ্ছা আচ্ছা, আমরা আসছি। হ্যাঁ আসছি, দাঁড়াও, কেতো না। ফোনটা কেটে শ্রেয়া শুভ্রর দিকে উদ্ভ্রান্তের মতন তাকায়। কি হয়েছে? কে হসপিটালে? শুভ্র বর্ণালী অ্যাক্সিডেন্ট হয়েছে।
এর 3 দিন পরের ঘটনা। বর্ণালীকে বাঁচানো সম্ভব হয়নি। কৃতি এখন পিতৃমাতৃহীন 10-11 বছরের একটা বাচ্চা মেয়ে। শ্রেয়া, শুভ্র, অঞ্জলি বর্ণালীকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু ওর আঘাত এতটাই গুরুতর ছিল যে সমস্ত চেষ্টাই বিফল হয়েছে। শ্রেয়ার শুভ্রর রেজিস্ট্রির দিন বর্ণালী কৃতিকে নিয়ে সন্ধে 7টা নাগাদ নিমন্ত্রণ খেয়ে ওদের বাড়ি থেকে বেরিয়েছিল। ওদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা দোকান থেকে কিছু কেনার কথা মনে পড়ে বর্ণালীর। কৃতিকে তাই বাড়ি পাঠিয়ে দিয়ে জিনিসপত্র কিনে যখন বাড়ি ফিরছিল, ঠিক সেই মুহূর্তেই একটা দ্রুত বেগে ছুটে আসা গাড়ি বর্ণালীকে পিষে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বর্ণালীকে হসপিটালে দেয় ওর ভাই, কিন্তু বাঁচানো যায়নি। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত। কৃতির দায়িত্ব এখন কে নেবে? ওর দিদাই এক প্রকার আশ্রিত হয়ে আছেন নিজের ছেলের বাড়িতে। ওর মামা মামি একটা মেয়ের সমস্ত দায়িত্ব নিতে নারাজ। বর্ণালীর ভাই এই কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে। তাই আর কোনো উপায় না পেয়ে বর্ণালীর মা শ্রেয়াকে ফোন করে। শ্রেয়া, আমি খুব বিপদে পড়ে তোমায় ফোন করছি। কৃতির কি হবে মা? ওকে নিয়ে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? কৃতির কোনো দায়িত্ব আমার ছেলে নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। সে কি? আমার তো সেই ক্ষমতা নেই ওকে মানুষ করার। মা, তুমি কি পারবে ওর দায়িত্ব নিতে, ওকে হস্টেলে পাঠিয়ে পড়াশোনা করাতে? আমি জানি এটা তোমার কাছে নেহাতি অন্যায় আবদার করছি, স্বার্থপরের মতোই বলছি, কিন্তু আমি নিরুপায়। আমার কাছে আর কোনো পথ খোলা নয়, নইলে মেয়েটা একেবারে ভেসে যাবে। অনেকক্ষণ চুপ থাকার পর শ্রেয়া বলে, আমি আমি শুভ্রর সাথে একটু কথা বলি। মাসিমণি, আমার তো আর কেউ নেই। কেঁদো না কৃতি, কেঁদো না, আমি আছি। আমার একটু ভাবতে সময় দাও। রাতে শুভ্র অফিস থেকে বাড়ি ফিরে দেখে শ্রেয়া ওর আগেই ফিরে এসেছে আজ। কি ব্যাপার ম্যাডাম? আজ আপনি এত আগে ফিরেছেন? শ্রেয়া বেশ গম্ভীরভাবেই উত্তর দেয়, শুভ্র, তুমি একটু বসো, তোমার সাথে একটু দরকার আছে। ব্যাপারটা খুবই গুরুতর। কি হয়েছে? শুভ্র একটা চেয়ার টেনে শ্রেয়ার সামনে বসে। বর্ণালীর মা আর কৃতির সঙ্গে ওর যা যা কথা হয়েছে তা সবই শুভ্রকে বলেও। এবার বলো, কি করব? কি করবে মানে? এখানে আমাদের কি করার আছে? মানে তুমি কি ভাবছো কৃতির দায়িত্ব নেওয়ার? মানে তুমি কি পাগল হয়ে গেছো শ্রেয়া? তাহলে কৃতির কি হবে? সেটা আমি কি জানি। দেখো শ্রেয়া, এই পৃথিবীতে প্রচুর বাচ্চা রোজ অনাথ হচ্ছে, তাদের দায়িত্ব কি তোমার? তাদের আমি চিনি না, কিন্তু কৃতির মতো একটা মিষ্টি মেয়েকে আমি ভাসিয়ে দিতে পারবো না। তাহলে কি করবে? ওকে এখানে এনে রাখবো। আর ইউ ক্রেজি? আমাদের বিয়ের এখনো একটা সপ্তাহ কাটেনি শ্রেয়া, সেখানে একটা উটকো মেয়ে এসে। কৃতি কোনো উটকো মেয়ে নয়, আর তাছাড়া তুমিও তো ওকে ভালোবাসতে। তুমি তো তাহলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে আর আমাকে জিজ্ঞেস করার মানে কি? বলে চেয়ার থেকে উঠে ভেতরে ঢুকে যায় শুভ্র। কৃতি, কেমন আছো তুমি? আমি ভালো নেই মাসিমণি, একদম ভালো নেই। শ্রেয়া কৃতির সঙ্গে স্কুলের ছুটির পর দেখা করতে এসেছে আজ। মামা বলেছে পরের মাস থেকে আর স্কুলের ফিস দেবে না, তাহলে তো আমাকে স্কুল থেকেও তাড়িয়ে দেবে মাসিমণি। আমি থাকতে তা হতে দেব না, এটা কথা দিচ্ছি আমি তোমাকে। বলে কৃতিকে জড়িয়ে নেয় শ্রেয়া। মাসিমণি, তুমি আমাকে তোমার কাছে নিয়ে গিয়ে রাখতে পারবে না? আমি প্রমিস করছি
আমি আর কোনো বায়না করব না, তোমাদের বিরক্তও করব না। তুমি আমার কাছেই থাকবে, তাতে আমি কারোর কোনো আপত্তি মানব না। এই শ্রেয়া, আমায় কাল শুভ্র ফোন করেছিল। তুই কি শুরু করেছিস বলতো? কেন, কি শুরু করলাম? তুই কৃতিকে তোর কাছে রাখবি বলেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, খারাপ হয়নি। একটা অনাথ বাচ্চাকে নিজের কাছে রাখার সঙ্গে মাথা খারাপ হওয়ার কি সম্বন্ধ আছে সেটা তো আমি জানি না। শ্রেয়া, তোর আর শুভ্রর জীবন সবে মাত্র শুরু হয়েছে, সেখানে এই অবান্তর মেয়েটি তোদের মধ্যে ব্যবধান তৈরি করছে। সেটা কি তুই বুঝতে পারছিস না? এতদিন তো তোরাই সবাই কৃতিকে পছন্দ করতিস, হঠাৎ করে পুরো 180 ডিগ্রি ঘুরে গেলি কেন? একটা বাচ্চার দায়িত্ব নিতে এত ভয় তো দে। দেখ, তুই যদি ওকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে চাস তবে কেউ তো মানা করেনি। তুই দে, ওর পড়াশোনার খরচ যা লাগে। টাকা দিয়ে কি খালাস হওয়া যায়? টাকা দিয়ে সব অভাব মিটিয়ে দেওয়া যায় বুঝি? তাহলে তুই কি ওকে বাড়িতে এনে তুলতে চাস? তোর মাথাটা পুরো গেছে। হ্যাঁ, ওকে আমি আমার সঙ্গে নিয়ে আসব, আমার কাছে রেখে মানুষ করব ওকে। একটা ছোট্ট বাচ্চাকে আমি এইভাবে ভাসিয়ে দিতে পারি না। বলে ফোনটা কেটে দেয় শ্রেয়া। বাড়িতে পৌঁছে শ্রেয়া দেখে শুভ্র ঘর অন্ধকার করে বসে আছে। কি ব্যাপার, লাইট জ্বালোনি, ঘর অন্ধকার করে বসে আছো? শরীর টরীর খারাপ নাকি? বলে শুভ্রর কপালে হাত রাখে শ্রেয়া। শুভ্র হাতটা সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, তোমার সঙ্গে অঞ্জলির কথা হয়েছিল? হ্যাঁ। আর তুমি ওকে বলেছো যে কৃতিকে এনে তোমার সঙ্গেই রাখবে, মানে এই বাড়িতে, তাই তো? হ্যাঁ, সেই রকমই বলেছি, কিন্তু এই বাড়িতেই রাখবো তা তো বলিনি। আছি, তার মানে ওকে হোস্টেলে রাখবে? আমি তো একবারের জন্য বলিনি ওকে হস্টেলে রাখবো। আমি যেখানে থাকবো কৃতি আমার সঙ্গেই থাকবে। হোয়াট, আর ইউ ম্যাড? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? তুমি ওকে এখানে এনে রাখবে না, তাহলে তুমি কোথায় থাকবে? ওর নিজের রিলেটিভরা যেখানে ওর দায়িত্ব নিতে অস্বীকার করছে, সেখানে তুমি কে ওর দায়িত্ব নেওয়ার? আর তোমার তোমার মাথা ব্যথায় কিসের সেটাই তো আমি বুঝতে পারছি না। ওইটুকু একটা মেয়ের দায়িত্ব নেওয়া মানে তার সারা জীবনের দায়িত্ব নেওয়া শ্রেয়া, সেটা বোঝো। ভালো কিছু হলে কেউ বাহবা দেবে না, কিন্তু একটু কিছু খারাপ হয়ে গেলে কেউ কিন্তু কথা বলতেও ছাড়বে না, সেটা মাথায় রেখো। আমি বাহবা পাওয়ার জন্য করছি এই কথা তোমাকে কে বলল শুভ্র? আমি যা করছি তা কৃতির কথা ভেবেই করছি। একটা মাতৃহারা শিশুকে ভরসা দিতে চাইছি। তুমি তোমার মাকে হারিয়ে তোমার কি অবস্থা হয়েছিল সেটা কি ভুলে গেছো? আর সেখানে কৃতি তো একটা 10 বছরের ছোট্ট বাচ্চা। আর কিছু না হোক, মানবিকতার খাতিরে এইটুকু অন্তত ভাবো। শুভ্র চুপ করে। সত্যি তো, মাকে হারিয়ে ওর চারিপাশ একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। শ্রেয়া পাশে থাকা সত্ত্বেও মায়ের অভাব পূরণ হয়নি। ও একজন চাকুরিজীবী স্বাবলম্বী মানুষ। সেখানে ওর যদি মনের এই পরিস্থিতি হয়, তবে কৃতি যে কোন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা বুঝতে পারে শুভ্র। ওর বাবা থেকেও নেই, দিদা অক্ষম। মামা মামি দায় এড়িয়ে যেতে পারলেই বেঁচে যায়। কি করবে কৃতি? ঠান্ডা মাথায় ভেবে দেখো শুভ্র, মেয়েটার ওপর দিয়ে কত বড় ঝড় বয়ে চলেছে সেটা তুমি বুঝতে পারছো? কিন্তু শ্রেয়া, আমাদের জীবন তো এখনো শুরুই করিনি আমরা। সেখানে এই বাচ্চাটা এসে আমাদের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়াবে না তো? আর তাছাড়া আজ আমরা দুজন আছি, ভবিষ্যতে যখন 3 জন হব, তখন তুমি কি একই মমতায় কৃতিকে বড় করতে পারবে? শুভ্র, আর 5টা দম্পতির মতো আমাদের জীবনটা একই খাতে না বইয়ে অন্যভাবে রাঙা শুরু করলাম আমরা। ও না হয় আমাদের 4 জনের মধ্যেই একজন হয়ে রইল। আর আমাদের মধ্যে যখন ছোট্ট শুভ্র বা ছোট্ট শ্রেয়া আসবে, তখন না হয় কৃতি দিদির মতো আগলে রাখতে থাকে। কৃতি পারবে, আর আমি জানি শুভ্র তুমিও পারবে।
ওকে ওকে, আই অ্যাগ্রি। আমি না হয় আপত্তি করব না, আমার কেউ নেইও আপত্তি করার। কিন্তু তোমার আত্মীয় স্বজন, তারা মেনে নেবে? তোমার বাবা, মা, দাদা, অঞ্জলি, রূপা, এরা কিভাবে নেবে ব্যাপারটা? এদেরকে কি বলে রাজি করাবে তুমি, বলো? বাবা মা হয়তো আপত্তি করবে, ওনারা পুরনো দিনের মানুষ, কিন্তু একটা সময়ের পর দেখবে ঠিক মেনে নেবে। একটা বাচ্চার উপরে অভিমান করে কেউই থাকতে পারে না। আর তাছাড়া আমি তোমার সঙ্গে থাকবো সারা জীবন, সিদ্ধান্তটা আমাদের দুজনেই। শুভ্র আর কিছু বলে না। শ্রেয়ার এই কথায় বেশ কিছুটা আশ্বস্ত হয়েছে সে। শ্রেয়া বুঝতে পারে শুভ্রর এই আপত্তি অযৌক্তিক নয়, কিন্তু শ্রেয়া আর শুভ্র পারবে এই কঠিন লড়াইটা লড়তে। পরদিন সকালবেলায় শ্রেয়া অফিসে যাওয়ার জন্য তৈরি হতে হতে দেখে শুভ্র তখনও সোফাতে বসে। এ কি, তুমি আজ অফিসে যাবে না? না, আজ একটু ব্যাংকে কাজ আছে, দেখি বেরোতে হবে। ও ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে, গুড বাই, সাবধানে যেও। কিন্তু শুভ্র মনে মনে জানে ও শ্রেয়াকে মিথ্যে কথা বলেছে এই প্রথম। ও ব্যাংকে যাবে না, ও যাবে কৃতির সঙ্গে দেখা করতে ওর স্কুলে ছুটির সময়। কৃতি বাচ্চাটা খুব ভালো, শুভ্র তাকে স্নেহ করে, কিন্তু এই গুরুদায়িত্ব নিতে কি সক্ষম ও? কৃতি বা কেমন করে মেনে নেবে এই নতুন সম্পর্ক? ও কি আদৌ মানতে পারবে এই দুটো অর্ধপরিচিত মানুষকে? আজ শুভ্রকে জানতেই হবে কৃতির মনের কথা। ও কি ভাবছে সেটাও তো জানা দরকার। বেলা 2টোর সময় শুভ্র গিয়ে কৃতির স্কুলের গেটে উপস্থিত হয়। স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা বেরোচ্ছে হই হই করে, কিন্তু কৃতি সে কোথায়? তবে কি আজ সে স্কুলে আসেনি? শুভ্রর মনটা খারাপ হয়ে যায়। দেখা হলো না তবে মেয়েটার সঙ্গে। বাড়িতে ঢুকতেই যাবে এমন সময় দেখে শ্রেয়া ওকে কল করছে। হ্যালো হ্যালো, শুভ্র, শুভ্র, কৃতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? স্কুলে যাবে বলেই তো বেরিয়েছিল, কিন্তু স্কুল ছুটি হওয়ার অনেকক্ষণ পরেও না ফেরায় বর্ণালীর মা ক্লাসিটাকে ফোন করে উনি জানান যে কৃতি আজ স্কুলেই যায়নি। শুভ্র জানে যে ও স্কুল ছুটির পর স্কুল থেকে বেরোয়নি, কিন্তু ও স্কুলে যাওয়ার পথেও তো মিসিং হতে পারে। তাহলে তাহলে এখন কি করবে? আমি আর মামা বাড়িতে যাচ্ছি, তুমি কি আসতে পারবে? তুমি যাও, আমি যাচ্ছি। শুভ্র যখন কৃতির মামার বাড়িতে এসে উপস্থিত হয় তখন সেখানে লঙ্কা কাণ্ড চলছে। এই জন্যই আমি পই পই করে নিষেধ করেছিলাম যে অপরের মেয়ের দায়িত্ব নিও না। এখন হলো তো? আরে আমি কি করে বুঝবো বলো তো যে ও চলে যাবে? কৃতির দিদা ঘরের এক কোণায় বসে কাঁদছেন। একটা কথা বলি, মেয়েটা যে চলে গেছে এই ভাবনাটা না ভেবে অন্যদিক থেকে ভাবুন। আজকাল যে দিন পড়েছে, কত কিছুই তো হতে পারে। আপনারা কি পুলিশে রিপোর্ট করেছেন? না না, ওসব পুলিশের হাঙ্গামায় আমি নেই। ওই মেয়ে গেছে, আপদ বিদেয় হয়েছে। এই শোনো, তুমি আর এই নিয়ে জলঘোলা করো না, এই বলে দিলাম। শেষের কথাটা নিজের স্বামীর উদ্দেশ্যে বলেন কৃতির মামি। আপনারা কৃতির মাপা মামি? বর্ণালীর রক্ত বইছে ওর শরীরে, আপনাদের এই বাচ্চাটার প্রতি কোনো সহানুভূতি নেই? দেখুন, বর্ণালী যেদিন পালিয়ে গিয়েছিল সেদিনও কি ও একবারও আমাদের পরিবারের কথা ভেবেছিল? আমাদের বংশের মুখে চুনকালি লাগাতে ওর তো একটুও কষ্ট হয়নি। সেটা বর্ণালীর ভুল ছিল, তার শাস্তিও পেয়েছে। তাই বলে এই বাচ্চা মেয়েটার উপরে এইভাবে আপনারা অন্যায় করবেন? খুব পিরিত দেখছি। তাহলে এতই যখন দরদ,
তাহলে নিয়ে এসে রেখো না তোমার কাছে। ওই মেয়ে যেন এই মুখ না হয়, এই বলে দিলাম। সে কথা আপনাদের ভাবতে হবে না। আপনাদের মতো অমানুষের কাছে রীতি বড় হবে না। চলে এসো শ্রেয়া। বলে শুভ্র শ্রেয়ার হাত ধরে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। শ্রেয়া অবাক হয়ে তাকায় শুভ্রর দিকে। এই প্রথম শুভ্র কৃতির হয়ে প্রতিবাদ করছে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কি মানুষ দেখলে শ্রেয়া? যদিও এদেরকে মানুষ বলা যায়। এই কথা তুমি বলছো শুভ্র? তুমি? শ্রেয়া, প্রায় 10 ঘন্টা হতে চললো, রীতির কোনো খবর নেই। এটা ঠিক আছে তো? শ্রেয়া আবার তাকায় শুভ্রর দিকে। শুভ্রর চোখে তখন কৃতির জন্য উদ্বেগ আর আবেগ। জানি না, চলো একবার পুলিশ স্টেশনে যাই, মিসিং রিপোর্ট করাতে হবে। ওরা দুজনে মিলে পুলিশ স্টেশনে যায়। দীপকের সঙ্গে এসআইয়ের ভালো পরিচয় ছিল, তাই পুলিশ স্টেশন থেকে এই ব্যাপারে তদন্ত করবার জন্য আশ্বস্ত করা হয়। ওরা দুজনেই বাড়ি ফিরে আসে। গাড়ি থেকে নামতেই অবাক হয়ে যায় দুজনে। ওদের বাড়ির সামনে স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে কৃতি। শ্রেয়া ওকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে। কৃতি, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার জন্য আমাদের কত চিন্তা হচ্ছিল তুমি জানো? তুমি এখানে কি করে এলে কৃতি? তোমাকে আমরা কত খুঁজছি। সরি মাসিমণি, সরি আঙ্কেল। আমার আজ স্কুলে যেতে ইচ্ছা করছিল না। মামি তো আমার টিফিন দেয় না। দিদু মাঝে মাঝে টাকা দেয় টিফিন খাওয়ার জন্য। কিছুদিন ধরে দিদু দিতে পারছিল না, তাই ফ্রেন্ডসরা শেয়ার করছিল। কিন্তু রোজ রোজ ওদের থেকে নিতে লজ্জা লাগে, তাই আজ আমি স্কুলে যাইনি। আমাকে তোমার কাছে রাখবে মাসিমণি? আমার ওই বাড়িতে একদম ভালো লাগে না। শ্রেয়া আবার জড়িয়ে ধরে কৃতিকে। কৃতি, তুমি আমার কাছে থাকবে, আমার মেয়ে হয়েই থাকবে। কথা দিচ্ছি, কোনো অযত্ন হবে না তোমার। হ্যাঁ কৃতি, তুমি আমাদের মেয়ে। তুমি তোমার মায়ের কাছে যেভাবে থাকতে, ঠিক সেভাবেই এইখানেও থাকবে। কিন্তু তুমি কিন্তু এইভাবে চলে এসে ঠিক করনি। কত কিছু হতে পারতো বলো তো? আঙ্কেল, আমি খুব স্মার্ট গার্ল, আমাকে কেউ কিডন্যাপই করতে পারবে না। তখন থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। কৃতি, চলো এবার ভেতরে চলো, নাহলে ঠান্ডা লেগে যাবে। এই শেডের নিচে বসছিলাম, ভাবলাম তোমরা অফিসে গেছো, এখনো ফেরোনি। কিন্তু তোমরা যে আমাকে খুঁজছো তা তো বুঝতে পারিনি। চলো মাসিমণি। আচ্ছা শ্রেয়া, এই বৃষ্টির সঙ্গে কি আমাদের সত্যি কোনো যোগসূত্র আছে? কোনো শুভ কাজের আগে এই বৃষ্টি যেন অবধারিত। জানি না শুভ্র, শুধু এইটুকু জানি, কৃতি আমাদের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। ভগবানের কাছে শুধু এইটুকু প্রার্থনা করি, আমাদের তিনজনের জীবনটা যেন নির্বিঘ্নে কাটে। চলো কৃতি। চলো মাসিমণি। ওরা তিনজন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বৃষ্টি তখন বেশ জোরেই পড়ছে। যেদিন শ্রেয়া আর শুভ্রর প্রথম দেখা হয়েছিল সেই দিনেও এমনই বৃষ্টি হচ্ছিল। দুটো মানুষের বিধিলিপি হয়তো সেই দিনই এই বৃষ্টির জলের ফোঁটায় লেখা হয়ে গিয়েছিল। আর আজ তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি নাম, কৃতি। বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে যাক ওদের মনের গ্লানি। আশা রাখি যেন এদের তিনজনের চলার পথ মসৃণ হয়, সব বাধা অতিক্রম করে যেন এরা নতুন জীবন শুরু করতে পারে।